এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, রাতভর যেটা আমরা দেখলাম একদম পাকিস্তানের হামলা, ভারতের ভয়ঙ্করভাবে প্রত্যাঘাত, জল স্থল অন্তরিক্ষ প্রত্যেক দিক থেকে পাকিস্তান একেবারে কোণঠাসা। দেখুন, পুরো ওয়ার্ল্ড দেখলো যে টেররিজমকে যারা সাপোর্ট করে এবং টেররিজম যারা করে তাদের কি হাল হয়। আমরা বরাবর বলে এসেছি, তুমি নিজের থেকে মেনে যাও বা তুমি নিজের থেকে নিজেকে গুটিয়ে নাও, না হলে তোমার এমন একটা অবস্থা হবে যে তুমি ম্যাপেই হয়তো অস্তিত্ব থাকবে না। এবং এটা জাস্ট 24 ঘন্টার একটা অপারেশন হলো, যেটার মধ্যে মিসাইল আর ড্রোন বা আর এয়ারক্রাফট দিয়ে পাকিস্তান হামলা করলো। শোনা গেছে কিছু কিছু জায়গায় ট্যাঙ্কও মুভমেন্ট করা হয়েছে, কিছু কিছু জায়গায় ওদের যে আর্ম ফোর্সেস আছে তাদেরকে মুভ করা হয়েছে, কিন্তু সেটা কতটা সত্যি সেটা এখনও পুষ্টি করা হয়নি। কিন্তু এটার যে মুতোর একটা জবাব যেটা ভারত দিল, সেটা কিন্তু একদম হিস্ট্রি বুকে লেখার মতো। এবং খুব কম সময়ের মধ্যে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম নির্লজ্জভাবে হামলা করলো, কেন কেন এই নির্লজ্জ হামলার কেন নিরীহ গ্রামবাসীরাই পাক সেনার টার্গেট হচ্ছে? এই জন্যই হচ্ছে কারণ আমরা তো টেররিস্ট পুষি না, ওরা টেররিস্টকে তো মারছে না, ওরা তো মারছে ইন্ডিয়ান সিভিলাইজেশনের উপরে, এবং ওরা আমাদের উপরে হামলা করছে, যেটা একটা মানে আনঅ্যাকসেপ্টেবল জিনিস। এবং সেটা কতদিন সহ্য করা যায়? এত বছর ধরে তো সহ্য করা হলো, এবারে ক্লিয়ার কাট এম দেওয়া হলো, খোলা ছুট দেওয়া হলো এবং পাকিস্তানকে নাস্তানাবুদ করা হলো, এটাই আমি বলবো। কর্নেল সরকার, এই যে ভারতের প্রত্যাঘাত আমরা তো দেখলাম একেবারে দিশেহারা, কতটা বেসামাল অবস্থা পাকিস্তানের হতে পারে? একদম জল স্থল অন্তরিক্ষ, যেমনটা আমি প্রথমেই বলছিলাম, সব দিক থেকে পাকিস্তান চাপে, কতটা আর বেসামাল অবস্থা পাকিস্তানের হতে পারে? দেখুন, এর চেয়ে বড় বেসামাল কি হবে যে খবরে আছে যে ওদের আর্মি চিফকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং নতুন চিফ ওখানে কার্যভার সামলেছে। তো এর চেয়ে খারাপ অবস্থা কি হতে পারে একটা দেশের, যে হচ্ছে মেন মানে মূলত এই পুরো টেররিজমটা আর পহেলগাঁওর যে অ্যাটাকটা, এটা যে মাস্টার মাইন্ড তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাই খবরে আছে। এবং এটা হয়তো 10টার সময় যখন প্রেস ব্রিফিং হবে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে কি হয়েছে, কি হয়নি, কি হতে চলেছে। কিন্তু নতুন চিফ এসে যাওয়া, তাদের আর্মির চিফকে সরিয়ে দেওয়া, এর চেয়ে অপমানজনক কিছু হতে পারে না, এটাই আমি মনে করি। এবং পাকিস্তানকে এই জিনিসটা বোঝার খুব উচিত ছিল এই মিস অ্যাডভেঞ্চারে নামার আগে, যে তুমি এইরকমভাবে প্ল্যান করে সেগ্রিগেট করে একটা রিলিজিয়নের এগেনস্টে একটা ফাইট তুমি আনতে যাচ্ছ, ইন্ডিয়াকে ডিভাইড করতে যাচ্ছ, এটা কিন্তু আমরা হতে দেবো না। আমরা একত্রিত দাঁড়িয়ে আছি এবং তোমার যত রকম ডিজাইন আছে, তোমার যত রকম ব্যাটল ডিজাইন আছে, তোমার টেররিজমের ডিজাইন আছে, সেগুলো কিন্তু আমরা একদম ধ্বংস করে দেবো। কর্নেল সরকার, ঘরে বাইরে, ঘরেও পাকিস্তান প্রবল চাপে রয়েছে আমরা জানি, তো ঘরে বাইরে এই মুহূর্তে এত চাপে পাকিস্তান কি টুকরো টুকরো হতে পারে? সেই সম্ভাবনা কতটা রয়েছে, কি মনে করছেন আপনি? পাকিস্তানের ইন্টারনাল অবস্থা এখন যেটা মানে কালকের রাতেও দেখা গেল, আজকে ভোর রাতেও দেখা গেছে যে বালুচিস্তান কিভাবে উঠে এসছে এবং এই ভিতরের যে এলিমেন্টসগুলো ওরা কিভাবে পাকিস্তানের এগেনস্টে চলে এসছে, এটাতে বোঝা যাচ্ছে পাকিস্তান বোধহয় একটা টুকরো হয়ে যাবে, যেটা খুব সম্ভবত 3-4 টুকরো হয়ে যেতে পারে। এবং মানে যে সোশ্যাল মিডিয়াতে যেমন খবর দেওয়া হচ্ছে বা দেখা যাচ্ছে যে লোকেরা ইয়ার্কি মেরে বলছে যে পাকিস্তান হয়তো পাকিস্তান হয়ে যাবে, আর কোনো কিছু রইল না পাকিস্তানের। কর্নেল সরকার, এই জায়গা থেকে জানতে চাইবো, তাহলে যখন আমরা দেখলাম যে পুরো একদম প্রত্যেকটা চেষ্টা, পাকিস্তানের ড্রোন হোক, মিসাইল হোক, প্রত্যেকটা হামলার চেষ্টা যেখানে ভারত ব্যর্থ করে দিয়েছে, কোনোভাবেই পাকিস্তান আঘাত হানতে পারেনি, কিন্তু পাকিস্তানের যে অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে, ভারতকে আর কত, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ঠিক কী অবস্থান বা কতটা সতর্ক থাকা উচিত? কারণ পাকিস্তানিরা বারবার করে নিরীহ মানুষদের টার্গেট করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের কতটা কি সতর্ক থাকা উচিত বলে আপনি মনে করছেন?
আমাদের সবাইকে পুরো ভারতবাসীকে সতর্ক থাকা খুব দরকার, সেফ থাকা খুব দরকার, চোখ কান খোলা রাখা খুব দরকার। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে কান দেওয়া উচিত না, কোনো রকম পাক প্রোপাগান্ডা যেন আমরা শিকার না হই। ওদের অনেক স্লিপিং এজেন্টস আছে এবং যারা জেগে উঠবে, এবং অনেক এজেন্টস যারা ইনফিল্ট্রেট করে অলরেডি ইন্ডিয়ার ভিতরে বসে গেছে, তাদের থেকে আমাদেরকে বেঁচে থাকাটা খুবই দরকার। এবং তারা নানা রকমভাবে ফোনের থ্রু দিয়ে, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে অনেক রকম ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে, সেটা যেন আমরা না দিই এবং খুব ভেবেচিন্তে এগুলোর রেসপন্ড করি। এটা কিন্তু একটা কনসার্টেড এফার্ট, আমাদের পুরো ভারতবাসীকে এই এফার্টটা নিতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমনটা আমরা দেখলাম, সেক্ষেত্রে পাকিস্তানের যেই অভ্যন্তরীণ অবস্থা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান আদৌ কতটা আরো হামলার জায়গায় রয়েছে সেটাও তো একটা প্রশ্ন থাকে। কর্নেল সরকার, আপনাকে সঙ্গে থাকতে বলবো। বেহায় পাকিস্তান রাতভর গোলাগুলি চালিয়েছে, জাম্মুতে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গেছে, উড়ি কুপওয়ারা ব্যাপক গোলাবর্ষণ হয়েছে। কুপওয়ারা একজন মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কারণ পাকিস্তান বারবার নিরীহ মানুষদের টার্গেট করছে। পাক গোলার আঘাতে 16 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। কুপওয়ারায় 8 জন জখম হয়েছেন যে খবর পাওয়া যাচ্ছে। নিয়ন্ত্রণ রেখার কাছে স্কুলে নেওয়া গ্রামবাসীরাই পাকিস্তানিদের টার্গেট। সাধারণ মানুষ কি বলছেন শুনুন। रात को जब 8 बजे तो ऊपर से हमने देखे ड्रोन 3-4 आ गए। उसके बाद जब फायरिंग हो गई तो हमने देखा तो कई बच्चे हमने आगे पीछे किए, तो इधर बहुत फायरिंग चली रात को। हम ऑफिस गए होते हैं, हमारा ऑफिस बड़ी प्रॉब्लम में है, तो जब वहाँ से निकले तो एकदम से लाइट बंद हो गई, ब्लैकआउट हो गया सारा। तो उसके बाद ड्रोन वगैरह चढ़ना स्टार्ट हो गए, हमला वगैरह स्टार्ट हो गया। जैसे रास्ते में आए तो घर पे यहाँ भी सुना कि यहाँ भी हमले स्टार्ट हो गए और पूरी रात फायरिंग वगैरह चलती रही। सुबह तक यहाँ से जोर से गोलाबारी चलती रही। आर्मी वालों से लड़ने का उनका वो है नहीं, इतना उनको मादा नहीं है, तो अभी वो सिविलियन पे ही अटैक कर सकते हैं, इसके अलावा वो कर भी नहीं सकते। और जैसी उनकी मेंटालिटी है, इसके अलावा हम और उनसे क्या एक्सपेक्ट कर सकते हैं सर। तो इस टाइम पे यही कर सकते हैं, कोई दिक्कत नहीं है। हमारी आर्म फोर्सेस पे हमें विश्वास करना चाहिए, पैनिक क्रिएट नहीं करना चाहिए, जैसी गाइडलाइन आती है वैसा फॉलो करें। নিরীহ গ্রামবাসীরা যেখানে পাকিস্তানের টার্গেট, বড় রাজ্য জয়সলমীর বিকানেরে পাক ড্রোন হামলার চেষ্টা, কিন্তু সেই চেষ্টা ভারত ব্যর্থ করে দিয়েছে। আর এবার আমরা দেখবো যে ভারত প্রত্যাঘাত কোথায় কোথায় করেছে। দিশেহারা পাকিস্তান, 12টি বড় শহর পাকিস্তানের এই মুহূর্তে জ্বলছে। পেশোয়ার, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, শিয়ালকোট, লাহোর জ্বলছে। এরই পাশাপাশি করাচি বন্দর, আইএনএস বিক্রান্ত, সেখানে একেবারে করাচি বন্দরে আইএনএস বিক্রান্ত সক্রিয়। পাকিস্তানের যুদ্ধ বিমান গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে, MiG-29 গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে আইএনএস বিক্রান্ত থেকে। সেখানে করাচি বন্দর, সেখানেও ভারতের প্রত্যাঘাত, কড়া জবাব। আইএনএস বিক্রান্ত, MiG-29 পাকিস্তানের নামিয়েছে। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কোথায় কোথায় ভারতের প্রত্যাঘাত। পেশোয়ার, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, শিয়ালকোট, লাহোর, বড় শহর, পাকিস্তানের যে বড় শহর, প্রত্যেকটা শহর জ্বলছে এবং ভারতের কড়া প্রত্যাঘাতের সামনে পাকিস্তানের ছিন্ন ভিন্ন অবস্থা, পাকিস্তানের দিশেহারা অবস্থা। আর এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, জঙ্গি অনুপ্রবেশ করানোর বেপরোয়া চেষ্টা পাকিস্তান করে। জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেয় বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিকে 7 জন অনুপ্রবেশকারী। এই জায়গা থেকে আমি কর্নেল সরকার আপনার কাছে আসবো। কর্নেল সরকার, এর মধ্যেও জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তান, যদিও সেই চেষ্টা বিএসএফ বানচাল করে দিচ্ছে। এটা তো ওদের রক্তে আছে, এটা তো ওদের রক্তে আছে, ওরা করবেই, এটা চালিয়ে যাবে। সে মানে লজ্জা নেই তাদের, তারা করবে। মেরুদণ্ড ভেঙে গেছে, তাও আমি করার চেষ্টা করে যাব, মানে ইন্ডিয়াকে যতটা নিচে করা যায়। এখনও সাম্বা বা অনেক বর্ডার দিয়ে, গ্যাপ দিয়ে জঙ্গিকারীরা ভিতরে ঢোকার চেষ্টা করছে, যারা হয়তো লঞ্চ প্যাডে বসেছিল এবং ওয়েট করছিল একটা মোমেন্টের জন্য, যে মোমেন্টে সে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গিয়ে আরও ঝামেলা বাড়িয়ে দেবে। কিন্তু আমাদের সেনা, আমাদের বিএসএফ সবাই তৎপর হয়ে বসে আছে এবং কোনো রকম, বললাম যে এরকম নেফারিয়াস ডিজাইন অফ পাকিস্তান উইল নট বি টলারেটেড। এবং তারা কিন্তু ঠিক টাইম মতো ইন্টারভিন করে এদের ইন্টারসেপ্ট করে প্রায় 7 জন জঙ্গিকে মেরে ফেলেছে। এটা কিন্তু খবরে, এবং এটা পুষ্টি হবে এই আপনার কিছুক্ষণের মধ্যেই হয়তো পুষ্টি হবে এটার।
কর্নেল সরকার আপনি সঙ্গে থাকুন প্লিজ। সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 7 জন অনুপ্রবেশকারী নিকেশ হয়েছে যে খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের এই চেষ্টা, নির্লজ্জ চেষ্টা, বেপরোয়া চেষ্টা জঙ্গি অনুপ্রবেশ করানোর, আমরা আরো আপডেট নেব। অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অয়ন, আর কি জানা যাচ্ছে? একটা দেশের সেনাপ্রধান গ্রেফতার হয়ে গেছে, নতুন সেনাপ্রধান এখন দায়িত্ব নেব করছে। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি নিজে গোপন বাংকারে লুকিয়ে পড়েছেন, তাও কিন্তু পাকিস্তান নির্লজ্জ যে আচরণ সে আচরণ চালিয়ে যাচ্ছে। যার অঙ্গ হিসেবে আমরা দেখলাম যে একটা ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সেই অনুপ্রবেশের চেষ্টাটা ব্যর্থ করলো আমাদের ভারতীয় বিএসএফ জওয়ানরা। এই অনুপ্রবেশকারী যারা চেষ্টা করছে, যেহেতু যুদ্ধে সরাসরি ব্যাটল ফিল্ডে পাকিস্তান একেবারেই নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, মুতোর জবাব পাকিস্তানকে প্রতি দফায় দফায় কার্যত গত 24 ঘন্টায় প্রতি ঘন্টায় ঘন্টায় একবার উপযুক্ত একদম ঠিকঠাক জায়গাতে মোক্ষম উত্তর দেওয়া গেছে। অতএব পাকিস্তান এখন কোথাও না কোথাও এটা উপলব্ধি করছে যে তারা সরাসরি ব্যাটল ফিল্ডে ভারতের থেকে, ভারতের অস্ত্র পরিকাঠামো, ভারতের পরিকল্পনা, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছু থেকে শত যোজন পিছিয়ে আছে। অতএব পেহেলগাঁওয়ের সময় ঠিক যে কায়দাতে আক্রমণ করা হয়েছিল, যে ঘৃণ্য নারকীয় হত্যালীলা পেহেলগাঁওয়ের বৈশরণে চলেছিল, সেটা ছিল চোরাগোপ্তা, সীমান্ত পার করে অনুপ্রবেশ এবং তারপর নাশকতামূলক কাজকর্ম সেরে আবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে নিরাপদ আশ্রয় নেওয়া। সেরকমই আরেকটি চেষ্টা, যে চেষ্টা বিফল করা গেছে শুধুমাত্র ডিফেন্স ইন্টেলিজেন্স এবং বিএসএফ এর তৎপরতায়, এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অয়ন, ধন্যবাদ তোমাকে। কর্নেল সরকার, এই জায়গা থেকে যেটা আপনাকে জিজ্ঞাসা করছিলাম, যে একদম ঘরে বাইরে এই মুহূর্তে পাকিস্তান চাপে রয়েছে, এমন একটা দেশ যেখানে তাদের সেনা প্রধানকে, সেই দেশের সেনাই তারা আটক করে নিয়ে চলে যাচ্ছে। সেনা প্রধান কে হবে সেই নিয়ে একটা ডামাডোল রয়েছে। বালুচিস্তান, তারা বিএলএ এই মুহূর্তে জেগে উঠেছে, সক্রিয় হয়ে উঠেছে। এই অবস্থায় আদৌ কতটা পাল্টা হামলার জায়গায় পাকিস্তান রয়েছে? যেভাবে ইন্ডিয়া হানাটা করেছে, অ্যাটাকটা করেছে, 12টা সিটি, তাদের করাচি পোর্ট ধ্বংস করে দিয়েছে, লাহোরের একদম নাস্তানাবুদ করে দিয়েছে, যেভাবে ওদের ওয়ার ওয়েজিং ক্যাপেবিলিটিটাকে আমরা নষ্ট করে দিচ্ছি বা দিয়েছি, যেভাবে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে, ওদের এয়ারফোর্স একদম পাত্তা পাচ্ছে না। তো এই ইয়েতে আমরা একটা আনম্যান্ড এরিয়াল সিস্টেম, একটা গ্রিড তৈরি করে ফেলেছি আমাদের আকাশে, যেটা কিছুতেই ভেদ করতে পারছে না। তো এই অবস্থাতে পাকিস্তানের এখন আমার যতদূর মনে হয়, মানে আগে কতটা লড়তে পারবে এটা নিয়ে একটা বড় সন্দেহের ব্যাপার আছে। এবং হয়তো খুব তাড়াতাড়ি আমরা শুনবো যে পাকিস্তান তার তার ডিফেন্সিভ পজিশন বা অফেন্সিভ পজিশন থেকে একদম নিচে নেমে যাবে এবং তারা সারেন্ডার করতেও হয়তো বাধ্য হতে পারে। 71-এ 93,000 সৈন্য হয়েছিল, এখানে হয়তো 2,93,000 হবে, এটাই আমার অনুমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।